আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা সুমা। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব, মির্জা ফখরুল। চট্টগ্রামে বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে, গোলাম পরওয়ার। রাজধানীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা। উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে 2 বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল। ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল রাশেদ খান। ঝিনাইদহে ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, জানে না কেউ। ময়মনসিংহের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন। কক্সবাজার সৈকতে টর্নেডো আতঙ্কে ছোটাছুটি। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলিকে পাওয়া গেলেই বহিষ্কার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি। এবার বিস্তারিত। জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা পালন করব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার আয়োজিত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমরা 31 দফাতে যেমন কমিটেড, জুলাই সনদেও কমিটেড। উচ্চকক্ষে আনুপাতিক হারে বন্টন হবে, এতে আমরা কখনই একমত হইনি, এটি জাতিসংঘে প্রতারণা করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসের আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে, পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কের কাজও শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বন্যার্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সব ধরনের পুনর্বাসন উদ্যোগ অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দিল্লিতে উনি আশ্রয় পেয়েছেন। এদেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সবকিছু রিমোট কন্ট্রোল তো উনারা করেছেন। নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলের সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন, জেনেভা কনভেনশন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব ধরনের প্রযুক্তিগত সুযোগ সুবিধা ব্যবহার সহ আরাম আয়েশে দিল্লিতে থাকার সুযোগ দিয়েছে ভারত সরকার। এটা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে করা যাবে না। রাজধানীর বেলগাম পুলিশ লাইনসে
সাইদুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা মোহাম্মদ সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে সাইদুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের 20 তলা ভবনের 7ম তলায় নিজ কক্ষে স্লিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, সাইদুল প্রায় 9 মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। তার বাড়ি ফেনী সদর উপজেলায়। কর্মস্থলের কারণে তিনি ডেমরা পুলিশ লাইন্সের 20 তলা ভবনের 7ম তলায় থাকতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী পোস্ট দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরে কর্মরত 2 বাংলাদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। জুলাই মাসে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এই 2 কর্মীর বিরুদ্ধে তদন্ত করার পর এই ব্যবস্থা নেয়। 17 জুলাই আইএসডি জানিয়েছে 25 বছর বয়সী তায়ানি মোহাম্মদ রিসাত এবং 37 বছর বয়সী ইসলাম সাইদুলের নামে ওই 2 কর্মীকে ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আইএসডির একজন নারী মুখপাত্র জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী পোস্ট দেওয়ার কারণে জুলাই মাসে এই দুজনের বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত করা হয়। আইনটি স্পষ্ট করেছে যে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় এর আগে উগ্রপন্থী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের যেসব ঘটনা ঘোষণা করা হয়েছিল তাদের কোনোটির সঙ্গেই এই 2 বাংলাদেশির কোনো সম্পৃক্ততা নেই। ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান একথা বলেন। পোস্টে রাশেদ খান জানান, গণ অভ্যুত্থানে মাহফুজ আলমের ভূমিকা সম্পর্কে আব্দুল কাদের তথ্য প্রকাশের পর মাহফুজ আলম শিবিরের ঘরে সব অবদান তুলে দিয়ে নিজেকে কায়দা করে সেভ করার চেষ্টা করলেন, কিন্তু ইতিপূর্বে তিনি কখনোই শিবিরের ভূমিকা স্বীকার করেননি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, অসহযোগ আন্দোলনে কি কি থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ পরদিন পাঠ করেন। কিন্তু এটাকে ঘুরিয়ে জামাতের সংগ্রাম পত্রিকা লিখেছে, ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয়, যা আসিফ মাহমুদ পাঠ করেন। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামাত খুব ভালো করেই জানে। ঝিনাইদহ শহরের প্রবেশ মুখে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েকদিন ধরে অপসারণ করা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কি কারণে এই কাজ চলছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি জেলা প্রশাসন, পৌরসভা কিংবা সড়ক ও জনপথ বিভাগ। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় বাসিন্দা এবং বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেখা যায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে শ্রমিকরা চত্বর ও ভাস্কর্যের অংশ ভাঙার কাজ করছেন। স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরেই অপসারণের কাজ চলছে, তবে কে বা কারা কাজটি করছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। শ্রমিকদের দাবি, ওই স্থানে প্রায় ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটায় পৌরসভার উদ্যোগে এটি অপসারণ করা হচ্ছে বলে তারা শুনেছেন। তবে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ দাবি নাকচ করে বলেন, এ কাজটি কে করেছে আমরা জানি না, পৌরসভার পক্ষ থেকে এটি করা হচ্ছে না। ভালুকা উপজেলায় মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাদক কারবারে অভিযুক্ত মা ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শুক্রবার সকালে উপজেলার আওলাতলি মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকাল 8:30টার দিকে আওলাতলি মধ্যপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হন। পরে মাদক কারবারের অভিযোগে পারভেজ মিয়া ও তার মা পারভিন আক্তারকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পারভেজ আওলাতলি গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার পরিবারের সদস্যরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সতর্ক করা হলেও তারা তা বন্ধ করেনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধ শতাধিক চেয়ার ও ছাতা
ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেলে পৌনে 3টার দিকে এই টর্নেডো আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান 3 থেকে 5 মিনিটের মধ্যে স্থায়ী ছিল টর্নেডো। এ সময় সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকরা ছোটাছুটি শুরু করেন, তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। বেলা পৌনে 3টার দিকে একটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা 52টি কাঠের চেয়ার ও 61টি ছাতা ভেঙে গেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশে কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে বহিষ্কার করবে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তি ভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগকে কর্মকর্তারা তদন্ত করে দেখার মধ্যেই প্রধানমন্ত্রী এই কঠোর কথা বললেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামের ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন করে ইসরায়েলিদের স্থান দেওয়ার অভিযোগে তদন্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে যে দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় ঢুকে এই প্রকল্পে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে ইসরায়েলি নাগরিকরা নেটওয়ার্ক স্কুলে অংশ নিয়েছে তাহলে দেশ ব্যবস্থা নেবে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় জর্ডানে থাকা একটি মার্কিন বিমান ঘাঁটিকেও নিশানা করা হয়েছে। এতে বিমান ঘাঁটিতে থাকা একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত রাতের মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন সামরিক বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বেশ কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিমানের গুরুতর ক্ষতি হয়েছে। তারা জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা আমেরিকান স্বার্থে আঘাত হানার আহ্বানও জানিয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।